ডিএক্সও মার্কের রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা ক্যামেরা ডিভাইস রাইট নাও আন্ডার $600। আমি কথা বলছি টেকনো ক্যামন 50 আলট্রা নিয়ে। ডিএক্সও মার্কের একটা রিপোর্ট দেখলাম যেখানে বলা হচ্ছে $600 নিচে যত ফোন রয়েছে তার মধ্যে সবচাইতে সেরা ক্যামেরা নাকি এটা প্রোভাইড করছে। বাট ডিএক্সও মার্কের রিপোর্টকে আমি কেন বিশ্বাস করব? আগে আমাদের নিজেদের টেস্ট করতে হবে, তাই না? আচ্ছা, শুধু ক্যামেরা না, এই স্মার্টফোনটাতে আরও কয়েকটা স্পেশালিটি রয়েছে। ফার্স্ট অফ অল, এটাতে 1.5K রেজলিউশনের একটা কার্ভ অ্যামোলেড প্যানেল আমরা দেখতে পাই। MediaTek Dimensity 7400 আলটিমেট রয়েছে। এরপরে ডিভাইসে প্রচুর পরিমাণে AI এর ফিচার্স রয়েছে, আর এটাতে বড়সড় ব্যাটারিও আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর ক্যামেরায় টেলিফটো জুম লেন্সও রয়েছে। তো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। এবং বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8/256 এবং 12/256 জিবি ভ্যারিয়েন্টে। এখন এই যে দারুণ সব ফিচার্স সবকিছুই রয়েছে, সেগুলো আসলে কতটুকু ওয়ার্ক করছে, কেনার জন্য যথেষ্ট কিনা, চলুন সেটা ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল, ডিভাইসটা যথেষ্ট স্লিম অ্যান্ড এটার ওজনও অনেকটাই কম, তো যেটা খুব একটা বেশি মনে হবে না মোটেই, এবং এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী একটা ডিভাইস, যেহেতু বোথ সাইড থেকেই কার্ভ করা হয়েছে। থিকনেস 7.8 মিলিমিটার, এবং অনলাইন তথ্য অনুযায়ী এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড 1080 এর সার্টিফিকেশন রয়েছে। কেমনে কি এরকম কার্ভ একটা ফোনে? এনিওয়ে, এটাতে IP68 অ্যান্ড 69K রেটিং আপনারা পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই প্যানেটে ঢোকার পসিবিলিটি খুবই কম। আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। রিয়ার প্যানেলকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 7i, অ্যান্ড সামনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 7i। এইটা অবশ্যই ভালো একটা সাইট, আমি বলবো যে বোথ সাইডে Corning Gorilla Glass-এরই প্রোটেকশন রয়েছে এবং অফকোর্স গ্লাস রয়েছে, বাট বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। এই জায়গায় ভাই মেটাল দিয়ে দিলে ফোনটা মানে একদম সেই। বাট আপনি পাচ্ছেন না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, কিন্তু একটা এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছেন লেফট সাইডে। এইটা ডেডিকেটেড AI বাটন হিসেবে বা AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। আসছে ডিসপ্লেতে 6.78 ইঞ্চের এই প্যানেলটা মূলত একটা অ্যামোলেড প্যানেল, যেখানে 144 হার্জ পর্যন্ত আমরা হাই রিফ্রেশ রেট দেখতে পাই সর্বোচ্চ। যদিও বা মোস্টলি আপনি এটা পাবেন না, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 90 to 120 হার্জের মধ্যেই ওঠানামা করতে দেখবেন। 120 হার্জ আমার কাছে এখনো ঘুরে না মনে হয়। আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আর এটাতে হাই PWM ডিমিং রয়েছে 2160 হার্জ। অন্যদিকে HDR10 এর সাপোর্ট থাকছে কিন্তু ডিভাইসটাতে। প্রো XDR আই কেয়ার নামক একটা প্রোটেকশন ওরা মানে চোখের জন্য ব্যবহার করছে আর কি। এর ফলে আপনি লং টাইম এই ডিসপ্লেটা যদি ব্যবহার করেন বা যাই দেখুন না কেন ডিসপ্লেতেও দেখবেন, সেক্ষেত্রে আপনার চোখের উপরে প্রেশার কম পড়বে। রেজলিউশনটা 1.5K হওয়াতে আপনি যতই কাছ থেকে দেখুন বা একটু দূর থেকে দেখুন না কেন বেশ শার্প অ্যান্ড ওয়েল ডিটেল একটা ডিসপ্লে মনে হবে আপনাদের কাছে। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং এইটার ব্রাইটনেস যথেষ্ট ভালো। SBM এ একেবারে কত আসতেছে এই ব্যাপারটা ক্লিয়ার না, তবে আউটডোর, ইনডোর, হার্শ লাইট, ডিরেক্ট সানলাইট সব জায়গায় দেখার জন্য একদমই পারফেক্ট। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি আমাদেরকে। যেহেতু কার্ভ ডিসপ্লের ফোন, সামটাইমস মিসটাচ জনিত কিছু ইস্যু ফেস করতে পারেন। আমি দু একবার ফেস করেছি, এটির সাথে ইউজ টু হয়ে গেলে আর প্যারা হয় না। এই কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো এবং টপ সেন্টারে পাঞ্চ হোল কাট আউট রয়েছে, যার সাইজও ছোট এবং সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে, অর্থাৎ বেজেলগুলো একদমই সিমেট্রিক্যাল। দ্যাটস ওয়াই দেখতে যে কোনো কিছুই ভালো লাগে এই ডিসপ্লেতে। ওভার স্যাচুরেশন লেভেলটা আমরা এই ডিসপ্লেতে লক্ষ্য করিনি, অনেক ফোনের ডিসপ্লেতেই দেখি, বাট একেবারে ন্যাচারাল টোন না, বাট কালারটা একটু বুস্টেড হালকা। 8/256 জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটার দাম 42,999 টাকা। পরবর্তী ভ্যারিয়েন্টের দাম রয়েছে কিন্তু 49,999 টাকা। তো আমরা যদি 42,999 টাকার এই ডিভাইসটা ওইভাবে চিন্তা করি, তাহলে ডিসপ্লে নিয়ে এমনকি 50-এর ঘরের এর যে ভ্যারিয়েন্ট, তাতে ডিসপ্লে নিয়ে কমপ্লিট করার মতো সুযোগ আমি আসলে দেখছি না। ডিসপ্লের পরে যদি আমরা চলে আসি ক্যামেরাতে, যেহেতু ক্যাম অন সিরিজের ডিভাইস, সো ক্যামেরা নিয়েই বোধহয় একটু আগে আলোচনা করা উচিত। রিয়ার প্যানেলে মোট তিনটা শুটার রয়েছে। এর মাঝে মেইন শুটারটা 50 মেগাপিক্সেলের এবং এটা সনি LYT 700C, যা আমাদের কাছে যথেষ্ট পপুলার এবং পরিচিত একটা সেন্সর বলতে পারেন। এর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, যা 3x অপটিক্যাল জুম দিতে পারে, এবং তারপরে শুটারটা হচ্ছে 8 মেগাপিক্সেল, যা আলট্রাওয়াইডে ছবি নেবে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। সো এটা ক্যামেরা স্মার্টফোন, আমাদের এক্সপেকটেশনও ওরকমই থাকবে। এখন ফার্স্ট অফ অল যদি ক্যামেরার UI বা অ্যাপটা নিয়েই বলতে যাই, হ্যাঁ, ক্যামেরা অ্যাপটা মোটামুটি যথেষ্ট ফাস্ট। এখানে তেমন কোনো ডিলে বা ল্যাগ এ জাতীয় কোনো প্রবলেম আমি ফেস করিনি। হ্যাঁ, আপনি ভিডিও থেকে ছবিতে যাচ্ছেন কিংবা আপনি ফ্ল্যাশ স্ন্যাপে যাচ্ছেন, এই জায়গাটাতে মনে হচ্ছে একটু ডিলে নিচ্ছে, আর একটু ফাস্টারও হতে পারে, বাট মানে এটা চোখে বাঁধার মতো, এটা অ্যানিমেশনের কারণে লাগছে মূলত। এর বাইরে সবকিছু ঠিকঠাকই লাগছে। এখন নর্মাল ক্লিকে শাটার স্পিড যথেষ্ট ফাস্ট আছে এটার। আবার আপনি যখন ফ্ল্যাশ স্ন্যাপে যাবেন, তখন তো আপনি যে কোনো ফাস্টার মুভমেন্ট করা যে কোনো জিনিসেরই ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে বেশ ভালো ছবি আসে। বাট রেগুলার ক্লিকের এর ম্যাক্সিমাম ছবি ইউজেবল পাবেন। ডিএক্সও মার্ক যে খুব একটা খারাপ বলছে বিষয়টা এরকম না। অ্যাটলিস্ট যদি আমরা বাংলাদেশে অফিসিয়াল যে ফোনগুলো দেখি এই সেম প্রাইস সেগমেন্টে, অর্থাৎ 42,999 বা 43,000 টাকার মধ্যে যে অফিসিয়াল ফোনগুলো রয়েছে, তাদের সাথে কম্পিটিশন নিতে গেলে ডেফিনেটলি ক্যামেরাতে এটা বেশ ভালোভাবে স্ট্যান্ড আউট করছে। আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের হিসাব আলাদা।
সেখানে আমি কম্পেয়ার করছি না। তো যেটা দেখলাম ওদের প্রিভিয়াস জেনারেশন থেকে ওরা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংয়ে বেশ ভালো করছে। এই স্মার্টফোন দিয়ে তোলা ছবি আমি দুজন প্রফেশনাল ফটোগ্রাফারকেও দেখিয়েছিলাম, তাদের জাজমেন্ট থেকে ওনারা যেটা বললেন যে হ্যাঁ এই মানে ফোন হিসাবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ভালো করছে, হোয়াইট ব্যালেন্স ভালো আছে এবং এক্সপোজার কন্ট্রোলিংটাও ভালো করছে, এবং যেদিনের ছবি আমি দেখেছিলাম ওই দিন বেশ হার্শ লাইটে এই ছবিগুলো তোলা হয়েছিল। আমরা জাজমেন্টের ক্ষেত্রে ফটোগ্রাফি দিকে চলে গেছিলাম, ডিভাইস আগে কেয়ার করি নাই, যে আগে ফটোগ্রাফিটাই দেখি যেহেতু ছবি তোলার জাজ। তো টেকনিক্যাল ডিটেলটা দেখছিলাম, ব্যাকলাইট কিরকম কন্ট্রোল, লাইটের পজিস আছে কিনা, আর ফ্রেমিংটাও দেখছি। আর ফোনের টেকনিক্যাল ডিটেলস দেখলাম যে ওভারঅল যেটা হচ্ছে পোর্ট্রেট মোডে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা সুন্দর ছিল, কালার প্রোডাকশনও ভালোই লাগছে। আর আমরা তো হাসলেডি কাজ করছি আজকে সবাই, ওই লাইটটা মনে হচ্ছে ওভারঅল ডাইনামিক রেঞ্জটা ভালোই দিচ্ছে। টাইমও কিন্তু কম ছিল। ওখানে আসলে ইন ডেপথ আসলে বলার অপশন নাই আসলে, বাট আমরা যতটুকু পাইসের উপর বেস করি আর কি। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি আজ স্মার্টফোন ক্যামেরা মোটামুটি ভালোই করছে 43,000 টাকা প্রাইস সেগমেন্ট থেকে। হ্যাঁ, কালারটা কিছুটা টুইকটেড, কালারটা একেবারে ন্যাচারাল ঠিক না, বাট একটু টুইকটেড। আবার যদি কিনা আপনি একটু শ্যাডোর দিকে গিয়ে তোলেন সেক্ষেত্রে কন্ট্রাস্টের পরিমাণটা কিছুটা বাড়তে দেখা যায়, স্টিল সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না, আরও বেশি ক্রিস্প বা একটু আই ক্যাচি টাইপের লাগে। এমনিতে এর নর্মাল ক্যামেরার ছবিও আপনারা চাইলে 2x জুম করে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে টেলিফোটো যে জুম লেন্সটা রয়েছে এখানে 3x পর্যন্ত কিন্তু আপনি একদম অপটিক্যাল জুমেই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে লসলেস জুম বলা যেতে পারে, যদিও বা মেইন ক্যামেরার সাথে কালারের কিছুটা তারতম্য আমরা এখানে লক্ষ্য করছি। অন্যদিকে 60x পর্যন্ত আপনারা এআই জুম ব্যবহার করতে পারবেন। তো এইটার ক্ষেত্রে আমার যা মনে হলো যে যদি আপনি ডিটেলড ছবি চান আসলে জুমের ক্ষেত্রেও 10x এর উপরে গিয়ে আসলে খুব একটা আশানুরূপ ছবি আপনি পাবেন না, বাট এর মধ্যে আপনারা ওয়েল ডিটেলড অ্যান্ড সেই জায়গা থেকে কাজে লাগানোর মতো ছবি দিতে পারবে। আর পোর্ট্রেট মোডে হ্যাঁ আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে তো ছবি তুলতে পারবেন, এবং হাই ফোকাল লেন্থেও কিন্তু এই স্মার্টফোনটা দিয়ে আপনারা যে ছবিটা তুলছেন সেটা কিন্তু অবশ্যই টেলিফোটো থেকেই আসছে, অর্থাৎ 75mm, 50mm, 35mm অ্যান্ড 24mm আপনি ছবি তুলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ক্ষেত্রে পোর্ট্রেট মোডটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে টেকনোর প্রিভিয়াসলি অন্য ডিভাইসগুলোর তুলনায়, যেগুলো আমরা কেমন সিরিজেও দেখেছি বা এর আশেপাশে বাজেটে দেখেছি। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা এবার এসে কিন্তু অনেকটা ন্যাচারাল মনে হয়েছে। হ্যাঁ, এজ ডিটেকশনে এখনও টুকটাক কিছুটা মিসম্যাচ করছে, বাট ছবিগুলো ওয়েল ডিটেলড লাগছে। আমরা এর আগে দেখতাম অনেকটা সফট করে ফেলে, কারণ ডিজিটালি জুম করে হয়তো বা ছবিগুলো দিত, বাট এখন কিন্তু স্ক্রিনের ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে ওই সফটনেসটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং ডিটেলের পরিমাণ ভালো দেখা যায়। এজ ডিটেকশনে কিছু কাজবাজের সুযোগ আছে এখনও, সেই জায়গায় একটু নজর দিলে বোধহয় আরও বেটার ছবি বের করা সম্ভব এই স্মার্টফোন থেকেই। তবে আলট্রা ওয়াইডটা একটু বেসিক লেগেছে আমার কাছে। এটা আমরা হয়তোবা টেকনোর অনেক ধরুন এটা যদি আরো 31-30 হাজার টাকার মধ্যে দেয় তাহলে ওকে আমার মনে হয়েছে। আলট্রা ওয়াইডটা তার একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। এই জায়গাটাতে আমরা রেজুলেশনও কম দেখছি, ডিটেলের পরিমাণও কম থাকে, কিন্তু দিনের বেলা ভালো আলোতে তুললে আপনারা আশানুরূপ বা কাজে লাগার উপযোগী ছবি পাবেন। বাট লো লাইটে এটা ওভার কন্ট্রাস্টিত হচ্ছে, সেই সাথে ডাইনামিক রেঞ্জে ততটা ভালো পারে না, আর ডিটেলের পরিমাণে অনেকটা হারাতে থাকে। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একেবারে সেলফি লাভারদের মন মতো ছবি দিবে, এটুকু শিওর। অর্থাৎ একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা এখানে আছে, একটু গ্লো করে, বাট ছবির রেজুলেশন ভালো হওয়াতে শার্পনেস ডিটেলও ভালোই মনে হয়। কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংটা মেইন ক্যামেরার মতো একেবারে ওই লেভেলের না, বাট স্টিল 42,000 টাকায় আমরা অফিসিয়াল আবারও বলবো যে ধরনের ডিভাইসগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পিটিশনে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারছে। এখন এইটার ছবিকে একেবারে মানে আপনি বলতে পারবেন না, যদি কিনা আমরা আনঅফিসিয়াল মার্কেট অ্যান্ড অফিসিয়াল মার্কেট বোথ সাইডে কম্পেয়ার করি তাহলে একেবারে সেরা আমি বলবো না, বাট যদি অফিসিয়াল বলি তাহলে ভাই এটা একদম টপে থাকবে, এটুক বলা যেতে পারে। বলছিলাম বেশ কিছু এআই ফিচার্স রয়েছে, তো ক্যামেরার ক্ষেত্রে আপনারা বেশ কিছু এআই ফিচার্স ব্যবহার করতে পারবেন ক্যামেরা মিন্স ছবির ক্ষেত্রে। যেমন ছবির রিফ্রেমিং এর ক্ষেত্রে এখানে দেখলাম এআই অটো জুম নামে একটা অপশন রয়েছে, আপনারা ওইটা ব্যবহার করতে পারবেন। অটোমেটিক জুম করে ও একটা পারফেক্ট ফ্রেমে নিয়ে আসতে পারে আর কি, জুম করেও দেবে প্লাস ফ্রেমটাও পারফেক্ট আসে। তাছাড়া এআই আর্ট গ্যালারি যেটা ওদের আগে ছিল, ইভেন অনেক সময় ছবিতে আননেসেসারি মানে যেটা আমরা চাই না এই ধরনের শ্যাডো চলে আসে, সে ধরনের শ্যাডো কাট করা যায় এখান থেকে। তাছাড়াও ইমেজ টু ভিডিও জেনারেট করা যায় সরাসরি স্মার্টফোন দিয়ে, যা বেশ ফান একটা ব্যাপার। কেমন 50 আলট্রার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS। রাইট নাও আমি রেকর্ড করছি, ইভেন সাউন্ডটাও পাচ্ছেন কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই, সো মোটামুটি বুঝতে পারছেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওর কালারিংয়ে কিছুটা ইস্যু আছে, এটা ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খাচ্ছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংয়ে এখানে কিছুটা ইস্যু আছে, এক্সপোজার কন্ট্রোলিংয়েও। আর হ্যাঁ, এটা 60 FPS হলে আরও বেশি স্মুথ ভিডিও ফুটেজ পাওয়া যেত, কিছুটা জিটারিং ইস্যু আমি পেয়েছি। ইভেন এটার রিয়ার ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS, এখানেও 60 FPS আপনারা মিস করবেন। বাট রিয়ার ক্যামেরার ভিডিও ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় অনেকটাই বেটার আসে, সেক্ষেত্রে আপনারা হাই রেজলিউশন এবং ডিটেলের পরিমাণও বেশ ভালোই দেখবেন। এক্সপোজার ব্যালেন্সিংয়ে এখানেও হালকা একটু ইস্যু আছে। হ্যাঁ, এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি একটা অফিসিয়াল ডিভাইসই কিনতে চাই, বাট আমার ক্যামেরাটা মেইন প্রায়োরিটি এবং আমার বাজেট 42-43 হাজার টাকা, সেক্ষেত্রে আমি এই ফোনটাকে চয়েস করতে পারি কিনা, আমি বলবো অবশ্যই ভাই এটাকে চয়েস করতে পারেন, কারণ
মার্কেটে অন্য যে কম্পিটিটর রয়েছে সেই জায়গা থেকে ক্যামেরার জন্য উনি এগিয়ে থাকবেন। আচ্ছা, এবার যদি পারফরমেন্সের দিকে আমরা চলে আসি, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে HiOS 16 অন টপ অফ Android 16। ওরা অফিসিয়ালি ক্লেম করছে ডিভাইসটিতে তিনটা মেজর আপডেট দেবে, সুতরাং আপনি বেশ কিছুদিন লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করাতে পারবেন এই ডিভাইস। MediaTek Dimensity 7400 আলটিমেট রয়েছে এর SoC হিসাবে, এবং UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। হ্যাঁ, এই জায়গাটায় কমপ্লেন আমার মতো আপনাদেরও রয়েছে নিশ্চয়ই। UFS 2.2 এইটা একটু কমতির কারণ হয়েই দাঁড়াবে। এখন এই যে SoCটা MediaTek Dimensity 7400 আলটিমেট, এইটার সম্বন্ধে আমরা যতটুকু জানি বা ব্যবহার করেছি, এটা বলা যায় মিড রেঞ্জ বা একটু হাই মিড রেঞ্জের দিকে যাচ্ছে ওরকম জায়গার একটা SoC এবং ব্যালেন্স একটা SoC, যা রেগুলার কাজবাজ বা টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারে, খুব বেশি হিট জেনারেট করে না। গেমিংয়ে আপনি খুব আহামরি রেজাল্ট তো এর থেকে পাবেন না, কিন্তু কাজ চালানোর উপযোগী একটা রেজাল্ট দিতে পারে। ইভেন কেমনের এই ফোনগুলো বেশ ব্যালেন্স টাইপের হয়ে থাকে এবং কনজিউমার বেসে দেখা যায় যে এর সাস্টেনেবিলিটি মোটামুটি বেশ ভালো। আর ওরা আসলে তৈরি করে একটু ব্যালেন্স করার জন্য বা ক্যামেরার দিকে একটু মেইন ফোকাস রেখে বাকি জায়গাটাকে ব্যালেন্স করে। এখন সেই জায়গা থেকে এই SoC ওকে বলা যায়। লাইক এটা দিয়ে ডে টু ডে লাইফের কাজগুলো খুব সহজেই সামলানো যাবে, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। অ্যাপ ওপেন ক্লোজ টাইমে মোটামুটি ফাস্ট। আর র্যাম ম্যানেজমেন্টটা আমি আর একটু বেটার আশা করছিলাম। র্যাম ম্যানেজমেন্টটা আমার কাছে একদম ওই লেভেলে মনে হয়নি। এই 8GB র্যাম, আমি গতকালকে দেখলাম 5টা অ্যাপ্লিকেশন এখানে রান করেছিল, ওই মুহূর্তে ও 6GB র্যামকে আটকে রাখছিল। এখন এর মাঝে কয়েকটা ব্যাপার আছে যে শুধুমাত্র যে ওর অ্যাপগুলো ব্যবহার করতে গিয়ে র্যামটা কনজিউম করে ফেলছে, ব্যাপারটা এমন না। ওর নিজস্ব UI সব কিছু মিলে হয়তো এটা কনজিউম করছে, বা ব্যাকএন্ডে আবার কোনো অ্যাপ রান হয়ে আছে কিনা সেরকম বিষয় থাকতে পারে। কিন্তু আমার মনে হয় 8GBকে আরো সুন্দর করেও ইউটিলাইজ করা যেত যদি ম্যানেজমেন্ট আর একটু বেটার করা যেত। তবে ওভারঅল ব্যবহারে ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি। যেহেতু ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস, তো আমরা এই ফোনে একটু ফটো এডিটিং অ্যাপটপ চালিয়ে দেখছিলাম সেগুলো ঠিকঠাকভাবে চলে কিনা। হ্যাঁ, সেগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এমনিতে নর্মালি কোনো অ্যাপের মাঝে ল্যাগ বা আটকে যাওয়ার মতো প্রবলেম ফেস করিনি। UI এর মাঝে কিছু ক্ষেত্রে 2-1বার আমার মনে হচ্ছিল যে একটু ডিলে দিচ্ছে, এর বাইরে আর কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, আর একটা বিষয় আছে যে এখানে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজন হবে না, আই গেস আনস্টল করে নেওয়াটাই বরং যুক্তিসঙ্গত। আর হ্যাঁ, টেকনোর UI এর দিকে যদি একটু লক্ষ্য করেন, আপনারা একটু ফ্রস্টেড টাইপের যে গ্লাস লাইক UI এর মতো একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করবেন, যা ইন্সপায়ার্ড আপনারা জানেন। এটা দেখতে অবশ্য ভালোই লাগছে। গেম প্লের ক্ষেত্রে শুরুতেই বলবো ভাই, যদি গেমিংয়ের প্ল্যান করে আপনি আসলে এই বাজার থেকে কিনতে চান, তাহলে বরং সেটা করা উচিত হবে না। হ্যাঁ, PUBG আপনি 90 FPS খেলতে পারবেন, আমরাও ট্রাই করে দেখেছি 90 FPS মোটামুটি স্মুথ রেজাল্টই দিচ্ছে। লাইক আপনারা আধা ঘন্টা গেম প্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটাকে আমি সর্বোচ্চ হিট জেনারেট করতে এই মুহূর্তে দেখছি ওরকম 38-39-এর কাছাকাছি। এবং হ্যাঁ, ফ্রেম রেট মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করছিল, এটা মানে 80-90-এর মাঝে ওঠানামা করছিল। অ্যাভারেজে বলা যেতে পারে এইটা ওই 86-87 এর আশেপাশে আর কি থাকে এরকম। আবার যদি প্ল্যান করেন রেকর্ডিং অন করে গেমিং করবেন, তখন দেখবেন যে এটা আর একটু মানে চাপ দিয়ে ধরছে বা প্রেশার দিচ্ছে আর কি। ফ্রি ফায়ারের মতো গেম বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটা, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে না আই গেস। বাট হ্যাঁ, একটু হিট জেনারেট করে, যে বিষয়টা মানে পাতলা ফোন তো আপনি একটু হয়তো বা ফিল পেতে পারেন সহজেই, আর খুব দ্রুতই মানে জিনিসটা ডিসপ্লের সাইডটাতেও টের পাওয়া যায়। তবে ওভারহিট জনিত কোনো প্রবলেম ফেস করিনি, এটাও ঠিক। অন্যদিকে আপনারা COD মোবাইল এই স্মার্টফোনটিতে বেশ ভালোভাবে রান করতে দেখবেন এবং বেশ স্মুথ একটা রেজাল্টই দিতে পারছে। তাছাড়া এই SoCটা অতিরিক্ত ব্যাটারিও বার্ন করে না, সো গেমিং টাইমে ব্যাটারি বার্নিং নিয়েও চিন্তা করতে হবে না, এটাও ঠিক। ব্যাটারির প্রসঙ্গ যেহেতু চলে আসলো, এই ডিভাইসটাতে ব্যাটারি রয়েছে 6500 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেমটা সাপোর্ট নিচ্ছে। তো 43,000 টাকায় ওকে আছে, বাট আমরা যখন 50-এর ঘরে চলে যাবো এর পরবর্তী ভ্যারিয়েন্ট, সেই জায়গায় গেলে আমরা তো আবার ওই যে আশা করবো, কি বলে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিটা আশা করবো, যেটা এখানে নেই কারণ অনেকে এখন দিচ্ছে। তবে 42,000 টাকা 6500 ওকে, বাট চার্জারটা আরেকটু বড় হওয়া দরকার ছিল। চার্জারটা আরেকটু বড় সড়ো থাকলে পরে আমার মনে হয় আরও বেশি পারফেক্ট জায়গা হতো আর কি। এই কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি মোটামুটি 8.5 ঘন্টার মতো একটা SoC পাবেন এবং একদিন প্লাস টাইম ব্যবহার করা যায়। লাইক একদিন ব্যবহার করার পরে 20%-এর মতো হয়তো বা দেখবেন যে ব্যাটারি রয়েছে আর কি। থাকছে স্টেরিও স্পিকার, এবং স্পিকারটা একটু থিন লাগছে, বাট ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, একটু থিন আর কি। এর বাইরে হ্যাপটিক ফিডব্যাকটাও মোটামুটি টাইট ওকে, 43,000 টাকায় ওকে মনে হয়েছে এটা আমার কাছে। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটা মোটামুটি ফাস্ট একুরেট, তবে এটা কিন্তু আল্ট্রাসনিক না, অপটিক্যাল। ও হ্যাঁ, এখানে একটা নোটিফিকেশন লাইট রয়েছে এই যে এই পোর্শনে, এই দেখেন, যা আবার ভিডিও রেকর্ডিং টাইমেও জ্বলে, তো ব্যাপারটা একটু ইউনিক আর কি। এই এখন মোটামুটি এই ছিল টেকনো ক্যামন 50 আলট্রা। টেকনো ক্যামন 50 আলট্রা বোঝাই যায় একটা ব্যালেন্স অ্যান্ড ক্যামেরার দিকে একটু ফোকাসড ডিভাইস বলতে পারেন। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস ক্যামেরা হিসেবে কিনতে চাইলে দেন রিকমেন্ড করা যাচ্ছে এই ডিভাইসটাকে খুব ভালোভাবেই, বাট গেমিংয়ের জন্য হলে আমি আসলে এটা ওইভাবে সাজেস্ট করতে পারছি না আপনাদেরকে। আর একটা বিষয়, হ্যাঁ, এটাতে ক্যামেরা টু API এর ক্ষেত্রে আমরা
ফুল দেখছি, লেভেল 3-তে না, ফুল দেখছি আর কি। তো যেটা বলছিলাম, যারা এআই নিয়ে একটু ফান করতে চান তাদের কাছে ব্যাপারটা ভালো লাগতে পারে। আর কিছু কিছু জায়গায় একটু কমতি আছে, যে জায়গাগুলোতে আসলে আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বা দরকার ছিল। এর মধ্যে যেমনটা আমি বলছিলাম, স্টোরেজ টাইপটাতে আসলে ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার হওয়ার সুযোগ ছিল এই ডিভাইসটাতে। ফোনের মার্কেটের যে বাজে অবস্থা সেটা তো আপনারা জানেনই। সেই জায়গা থেকে 43,000 টাকায় এই ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারা অলরেডি কিনে ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এটার নাকি প্রি অর্ডারে আসছিল, সব নাকি অলরেডি সোল্ড আউট। বুঝলাম না কাহিনী কি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।